আয়ানের কথা শেষ হওয়ার আগেই তানিশা তড়িঘড়ি করে বলল, আম্মুকে ফোন দিতে হবে না, ওয়েট করুন, আমি আসছি। হুম। ঠোঁট কামড়ে হাসে আয়ান ফোন কাটতে তানিশার বালিশের পাশে রাখা ওড়নাটা শরীরে বউদের মতো করে গোল করে মাথায় ঘুমটা দিল। অতপর পাশে গভীর ঘুমে থাকা বোন শর্মির দিক একবার দেখে বিছানা থেকে নেমে পা টিপে টিপে রুমের দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে এসে মেইন দরজা খুলে বের হয়ে পুনরায় আস্তে করে চাপিয়ে রাস্তায় আসতেই দেখে আয়ান বাইকের লুকিং আয়নায় চুল ঠিক করছে। তানিশা এটা দেখে মনে মনে আয়ানকে গালি দিয়ে উঠে বলল, শয়তানের আর্গিলা একটা। তানিশা এসে দাঁড়াতেই আয়ান ঘাড় কাত করে ওর দিকে তাকিয়ে টেডি স্মাইল দিয়ে বাইক থেকে নেমে বাইকের ওপর হেলান দিল, এক পায়ের ওপর অন্য পা ভর করে। অতপর দক্ষিণ পূর্ব দুই দিকে হাত সোজা করে তানিশাকে এমনভাবে কাছে ডাকলো মনে হচ্ছে নায়িকাকে কেউ বন্দি করে রেখেছে সেখানে। নায়ক সব বাধা বিপত্তি পেরিয়ে নায়িকার কাছে এসে হাত বাড়াতেই নায়িকা ছুটে এসে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু আয়নের ধারণা পাল্টে দিয়ে তার হলো উল্টোটা। আনিশা আয়নকে হাত বাড়াতে দেখে পরনের জামা খামচে ধরে দুপা পিছিয়ে বলল, আপনি আমাকে এসব করার জন্য ডেকেছেন? তানিশাকে এভাবে পিছিয়ে যেতে দেখে আয়ান ভ্রুকুচকে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলল, মানে? আপনি তো সাধু পুরুষ, তাই মানে বুঝতে পারছেন না। অন্যদিকে মুখ করে অগত্যা আয়ান তানিশার কথায় পাত্তানি দিয়ে ওর কাছে এগোতেই তানিশা হাত উঠিয়ে বাধা দিয়ে বলল, একদম আমার কাছে আসবেন না। ওয়াই? কারণটা খুব সিম্পল। আপনার এক ভাই বাসুর করে বউকে 3 দিন অজ্ঞান করে রাখছে। আপনিও তো তারই ভাই। আপনাকে কি বিশ্বাস আছে যে আপনি আমাকে 10 দিন অজ্ঞান করে রাখবেন না? দেখা গেল আপনার একটা কথার অবাধ্য হলাম, তখন আপনি আমাকে সত্যি সত্যি 10 দিন অজ্ঞান করে রেখে দিলেন। তখন তানিশা কথাটা শেষ করতে না করতেই আয়ান ওকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। হঠাৎ কি হলো বুঝে আসলো না তানিশার। পরক্ষণেই যখন বুঝতে পারলো তখন আয়ানের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই আয়ন হুশ এর মতো করে শব্দ করে আস্তে করে ফিসফিসিয়ে বলল, তানিশা আয়নের কথায় কেমন শীতল বরফ জমে গেল। তার হঠাৎ কি হলো সে কে জানে। আয়ান তানিশাকে ছটফট করা বন্ধ করতে দেখে বেশ কিছুক্ষণ জড়িয়ে থেকে ওর দুই বাহুতে হাত রেখে সামনে এনে দুই হাত দ্বারা তানিশার নরম গাল দুটো হাতের মধ্যেও আবদ্ধ করে পরপর দুই গালে এগালে ও গালে নাকে কপালে শব্দহীন চুমু খেলো। অতপর আবারও বুকের সাথে জড়িয়ে বলল, আমার কেমন যেন লাগছে। তানিশা কথাটা বলা মাত্র আয়ান ওকে সাথে সাথেই ছেড়ে দিল। সে কোনো বিষয়ে জোর করতে রাজি নয়। যখন তার ভালোবাসার মানুষটা তার কাজে সায় জানাবে তখনই সে ঘনিষ্ঠতা বাড়াবে, তার আগে নয়। কারণ মানুষটা তো দিন দিন শেষে তারই, তাই না? সেখানে জোর জবরদস্তি করা বিষয়টা দৃষ্টিকটু দেখায়। তবুও একটা দিক থাকতো জবরদস্তি করার, যদি অন্য কেউ তাকে পেতে চেত। সেখানে যেখানে মানুষটা তারই হবে সেখানে জবরদস্তি শব্দটা আসেই না। আয়ান এসব ভেবে তানিশার দিকে ডান হাতটা বাড়িয়ে বলল, চলো, নাম না জানা মোটা গাছটার নিচে বেঞ্চে বসি। তানিশাও আর না করলো না, তবে আয়ানের হাতে হাতও রাখলো না, বরং আয়ানকে পাশ কাটিয়ে বেঞ্চটায় বসতে আয়ান ওই দুবাহু ওপরে করে ঠোঁট উঁচিয়ে হেঁটে এসে তানিশার গা ঘেঁষে বসতে তানিশা ওর মাথা সরিয়ে দিতে নিলে আয়ান বলল, বলেও একদম না। তানিশা আর সরল না, কারণ সে তো জানে এই ব্যক্তির স্বভাব। সে যতবার সরাবে এই ব্যক্তি ততবার ওর কাঁধে মাথা রাখবে। তাই চুপচাপ বসে থাকতে আয়ান হঠাৎ গেয়ে উঠল, বাইরের রাজনীতির কোলাহল পেরিয়ে মাত্র খানমহলে এসেছে আরিশ। সেই বিকেলের পর থেকে বাহিরে আসাই ব্যস্ততার উপর ব্যস্ততা, জীবনটাই কেমন ধূলিকণার মতো হয়ে গেছে। এমপি সাহেব বলতে কথা, প্রতিটা সাধারণ জনগণের ভালো মন্দ তাকেই দেখতে হবে। হ্যাঁ, সে সামান্য উসিলা মাত্র, রিজিক তো আল্লাহই দেয় তাদের, তার ওপর শত্রুত্ব অভাব নেই। যে সে যেখান থেকে পারছে হামলে নেওয়ার চেষ্টা করছে, তবে আরিশের ইলেকট্রনিক বুদ্ধির সাথে পেরিয়ে উঠতে পারছে না। এই তো সেদিনও আমান ও তার লোকেদের সাথে ঝামেলা হয়েছিল, তবে
আমান নিজ থেকেই এসে ক্ষমা চেয়ে গেছে। এতে বেশ অবাক হয়েছিল আয়ান, তবে আরিশ মোটেও অবাক হয়নি, কারণ আমানের মতো লোক ক্ষমা চাইবে না সেটা তার বিচক্ষণ মাইন্ড জানে। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এটাই ক্ষমাটা চাইতে এসেছে। তবে আমানের নেক্সট পরিকল্পনা কি সেটাই দেখার পালা। আরিশ KTM RC 390 বাইকটা রাইড করে গাড়ির পার্কিং এরিয়ায় পার্ক করে বাইক থেকে নেমে হাত দ্বারা ঘাড়ের শার্টটা উপরের দিক তুলে ঝাড়তে ঝাড়তে বসার ঘর পেরিয়ে রুমে যেতে নিলে সানজিদা খান পিছু ডেকে বললেন, আরিস আব্বু ফ্রেশ হও, মৌকে নিয়ে খেতে আসো। আরিশ হেঁটে যেতে যেতে উত্তর করল। হুম। আরিশের রুমের দরজাটা পিন লক ডায়াল করে রুমে ঢুকতেই দেখে তার মৌ মুখ ফুলিয়ে গোল হয়ে বিছানার উপর বসে। আরিশ এটা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে দু পকেট থেকে 2 পকেট ভর্তি কিটক্যাট ডেইরি মিল্ক বের করে বিছানায় ক্যাচ দিতেই যুথি চকলেটগুলো দেখেও আরিশের সামনে না দেখার ভান করলো। সে কি ভুলে গেছে এই লোক তাকে কতগুলো থাপ্পড় দিয়েছে? একদম না। যুথি মুখ ঘোরানো দেখে আরিশ ফ্রেশ হওয়ার জন্য তোয়ালে নিয়ে ওয়াশরুম যেতে যেতে বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি। অবাধ্য হয়ে একদম রুম থেকে বের হওয়ার সাহস দেখাবি না। আরিশ কথাটা বলে আর চোখে যুথির দিকে তাকাতে কোনো সাড়া শব্দ না পেয়ে সেও আর কথা বাড়ালো না, হেঁটে ওয়াশরুমে চলে গেল। আরিশ ওয়াশরুমে দরজাটা লাগাতেই যুথি সেদিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, এই বলে উঠে আবারও ভ্যান করে দরজা পর্যন্ত আসতেই চকলেটগুলোর কথা মনে পড়তে ফিরে এসে 2 হাতের মধ্যে চকলেটগুলো নিয়ে নিজের রুমে চলে এসে দরজাটা শক্ত করে লাগিয়ে নিঃশ্বাস ফেলে বলল, বালের একখান স্বামী, চলেই তো এলাম, ধরে রাখতে পেরেছেন? বেশ সময় নিয়ে আরিশ ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে বের হয়। বিছানার দিকে তাকাতেই জ্যোতিকে দেখতে না পেয়ে হাত দুটো মুষ্টিবদ্ধ করে তোয়ালেটা বিছানার উপর ছুঁড়ে মেরে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, অবাধ্য 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 হাফ ফুটের বাচ্চা। এই জিনিসটা আমার মোটেও পছন্দ না, যেটা তুই বারবার করে আমাকে রাগিয়ে দিস। আরিশের রাগে ঘন ঘন নিঃশ্বাস ফেলে আবারও বলল, ঠিক আছে, অবাধ্য হয়েছিস না? দেখবো কতদিন নিজেকে ঘরবন্দি করে রাখতে পারিস। বলে রাফ পায়ে হেঁটে খাবার খেতে টেবিলে আসে। খানবাড়ির সবার খাওয়া দাওয়া শেষ। রাতে যে যার রুমে চলে যেতে যুথি পেটের ক্ষুধায় ঘর থেকে বেরিয়ে চুপি চুপি টেবিলে এসে বসার ঘরে কোনো রকম একবার দেখে দ্রুত পায়ে ফ্রিজের কাছে এসে খাবার তুলে পুনরায় রুমে চলে যেতেই পিছন ফেলে গেল আরিশকে। সে যখন খাবার নিতে নিচে এসেছিল তখন আরিশ লিভিং রুমে পিছনের সোফায় পায়ের ওপর পা তুলে ফোন দেখছিল, যার কারণে যুথির চোখে আরিশ পড়েনি। তবে আরিশ বসার ঘরে কারো উপস্থিতি টের পেয়ে তাকাতে যুথিকে খাবার নিতে চুপি চুপি আসতে দেখে ভ্রুকুচকে ওকেই দেখছিল, কারণ তার জানা সবার খাওয়া হয়ে গেলে তার বোকা মৌটা চুপি চুপি খেতে আসবে আর তখন সে তার বউকে নিজের কাছে নিয়ে যাবে। কিন্তু আরিশ যুথির পা টিপে টিপে আসা মুহূর্তটা দেখে যুথি কি করে দেখার জন্য তাকিয়ে থাকতেই যুথি ততক্ষণে খাবার নিয়ে রুমে চলে গেছে। বিষয়টা তখন তার স্মরণে এসেছে। আরিশ তার মৌকে নাগালে না পেয়ে বাঁ হাতে ঘুষি মেরে বলল, সিট মিস হয়ে গেল। যুথি খাবারগুলো পেট পুড়ে খেয়ে ঢেকুর তুলে আরামসে একটা ঘুম দেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিতে দিতে বলল, এখন মজা বুঝুন মিসেস একে। এই বলে কোলবালিশটা জড়িয়ে ঘুমানোর চেষ্টা করে 10 মিনিট কাটিয়ে দিতে যুথির চোখে ঘুম ধরা দিল না। তাই বিরক্ত হয়ে পুনরায় আবারও ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু আগের বারের মতো এবারও 20 মিনিটের মাথায় বিরক্ত হয়ে কোলবালিশটা লাথি মেরে মেঝেতে ফেলে উঠে বসে বলল, বালের কোলবালিশ, তুই কি আমার স্বামী যে আমার শরীরের মধ্যে ঢুকে ঘুমানোর চেষ্টা করছিস? বেয়াদব, তুই জানিস না আমি আমার স্বামীর বুকের মধ্যে ছাড়া ঘুমাতে পারি না? এতটুকু বলে ফুঁসতে ফুঁসতে আবারও বলল, বালের রাগ আমার, বালের অভিমান, এই বালের রাগ অভিমানের গুষ্টি কিলাই আমি আমার জামাইয়ের কাছেই ঘুমাবো। খানমহলের প্রতিটা রুমে নীরবতা বিরাজমান। কোনো রুমে না আছে আলো আর না আছে কোনো শব্দ, শুধু হাওয়া হয়ে যাচ্ছে মহলের প্রতিটা মানুষের গভীর ঘুমের নিঃশ্বাস। তবে ঘুম নেই খানমহলের দুটি মানুষের চোখে। ছটফটতা, মানসিক দুর্বলতা, বুকে ব্যথা নিয়ে দুই কপতি অস্থিরতায় ভুগছে। একজন যে রাগে দরজায় ভেঙে কাছে গেলে পরিস্থিতি বিগড়ে যাবে ভেবে নিজেকে যথাসম্ভব আটকে রাখছে, তো অন্যজন মনের ওপর যুদ্ধ করে অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে। যুথি তখন কোলবালিশটা ছুঁড়ে ফেলে ওটার ওপর রাগ ঝাড়ছিল, তখন সবটা ভুলে স্বামীর বুকে ঘুমাবে বলে বিছানা থেকে নেমে দরজা পর্যন্ত আসতে পরক্ষণে জামার 2 সাইড খামচে ধরে আরিশকে
আরিশের দেওয়া থাপ্পড় রুমবন্দি করে রাখার কথাগুলো মনে আসতেই জায়গায় দাঁড়িয়ে যায়। মন তাকে আরিশের কাছে যেতে বললেও মস্তিষ্ক বলছে, যাস না জুথি, ওই লোকটা তোকে কষ্ট দিয়েছে, তারও শাস্তি পাওয়া উচিত। যুথি মনের ইচ্ছাকে প্রাধান্য দিল না, বরং মস্তিষ্কের কথাগুলো স্মরণে রেখে পুনরায় মেঝেতে পড়ে থাকা কোলবালিশটা তুলে বিছানায় শুয়ে এপিটোপিট করতে লাগলো। এই ভেবে দেরি হলেও ঘুম ঠিকই আসবে। হলেও তাই বেশ কিছুক্ষণ সময় যেতে যুথি একসময় গভীর ঘুমে তলিয়ে যায়। অপোজিট সাইডে আরিশ চোয়াল শক্ত করে মুখভঙ্গিমা কেমন করে চ এর মতো উচ্চারণ করে রুমের বারান্দায় পেতে রাখা বেতের চেয়ারটা ছেড়ে এবার উঠে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রুমে এসে টি টেবিলে রাখা অর্ধ পানি ভর্তি গ্লাসটা তুলে মেঝেতে আছাড় মারতেই মুহূর্তেই সেটা ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। এতেও আরিশ ক্ষান্ত হলো না। অতিরিক্ত রাগ মস্তিষ্কে বিচরণ করতে হতেই পরপর দুটি ঘুষি লাগালো দেওয়ালে, যার দরুন আরিশের হিংস্রতা কেবল কমছে নয় বরং বেড়েই চলেছে। আরিশ তার রেশ ধরে হিংস্র মানবের মতো রাগের টোপে বলল, হাফ ফুটের বাচ্চা, আমাকে রাখাস? খোদার কসম, তোকে একবার হাতের নাগালে পাই, কথা বলার সুযোগটুকুও দেবো না। তোর ঘাড় তেরামির স্বভাব যদি পিটিয়ে না কমাই, তো আর রইল বাকি কথা অবাধ্য হওয়ার। তাহলে অবাধ্য হওয়ার সেই বাঁকা রগটা টেনে ছিঁড়ে ফেলে তোর সাথে যা করবো স্বইচ্ছায় বারবার সঁপে দিবি নিজেকে আমার কাছে। আরিশ এতটুকু বলে পুনরায় নিঃশ্বাস ফেলে চুলগুলো খামচে ধরে চেঁচিয়ে বলল, মৌ, আমার তোকে ছাড়া খালি খালি লাগে, সব কিছু কেমন শেষ করে দিতে মন চায়, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বিলিভ ইট, আমার তোকে চাই, মানে তোকেই, অ্যাট এনি কস্ট, আমার তোকেই লাগবে। শেষ কথাটা বলতে বলতে আরিশ আর পারল না নিজেকে স্বাভাবিক রাখতে। ততক্ষণে মেঝেতে হাঁটু গিরে বসে পড়ে মাথাটা ঠেকালো খাটের সাথে। তার সত্যিই এবার শ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে। কিছুর একটার অভাব ফিল করছে, নিজেকে কেমন উন্মাদ মনে হচ্ছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে হয়তো ব্রেন স্ট্রোক করতে পারে। আরিশের কেমন হাত পা কাঁপছে, চোখ দুটো কেমন রক্তবর্ণ ধারণ করেছে, ঘাড়ের রগ হাতের রগ কেমন নীলচে বর্ণ হয়ে ফুলে উঠেছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। হয়তো অতিরিক্ত রাগে এমনটা হয়েছে। আরিশ অনেক কষ্টে বুকে হাত চেপে উঠে দাঁড়িয়ে দরজাটা খুলে জুথি রুমের সামনে এসে দরজা নক করে কাতর কণ্ঠে বলল, ও মৌ, মৌ রে, আমার তোকে ছাড়া দম নিতে কষ্ট হয় তো, দরজা খোল না জান, দরজাটা খুলে আমার শূন্য বুকটা পূর্ণ করে দে না বউ। তবে আরিশের এমন কাতর কণ্ঠে বলা কথাগুলো হয়তো ঘুমন্ত যুথি শুনল না। যদি শুনতো হয়তো তাহলে সব রাগ ইগো ফেলে ছুটে এসে আরিশের বুকে হামলে পড়ত। আরিশ ভিতর থেকে তখন কোনো সাড়া শব্দ না পেয়ে যুথির বন্ধ দরজার সামনে বসে পড়ে পুনরায় একই কণ্ঠে বলল, ওইটুকু শরীরে এত রাগ অভিমান আসে কোথা থেকে? মানুষটা তো ওইটুকু, তাহলে আমিই বা এমন পাগল হলাম কেন এইটুকু মেয়ের জন্য? বলে কিছুক্ষণ মাথাটা দরজাটার সাথে ঠেকিয়ে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, তোকে যেহেতু আমি মেরেছি, জোর করে বাসর করে অজ্ঞান করেছি, তাহলে তুইও বরং আমার সাথে জোর করে বাসর কর, বাসর করে আমাকে অজ্ঞান করে দে। আর আমি যদি অজ্ঞান হয়ে না পড়ি, তো মিথ্যা মিথ্যা 3 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবো, তাহলে তো হিসাব শোধবোধ। উক্ত কথাগুলো বলে আশা নিয়ে দরজার দিকে থাকতে আরিশ আবারও হতাশ হলো। ভেতর থেকে যুথির কোনোরূপ সাড়া শব্দ না পেয়ে তাই শরীরের সব ভার ক্লান্তিতে দরজার উপরে ছেড়ে দিয়ে আবদার করার মতো করে বলল, ও বউ, রাগটা ফেলে দিয়ে আমার শূন্য বুকে ফিরে আয় না, কথা দিচ্ছি তোকে ভালো রাখতে আমার যত দূর যাওয়া লাগে আমি যাব, তবু আমাকে এভাবে দূরে রেখে কষ্ট দিস না। তোর দূরত্বটা আমার দিন শেষে বুক কুড়ে কুড়ে খায়, ফিরে আয় বউ। কথাগুলো এক নাগারে বলে মাথাও এলিয়ে দিল দরজার সাথে। বেশ কিছুক্ষণ সময় যেতে আরিশ যুথির বন্ধ দরজায় মাথা রেখেই ঘুমিয়ে যায়। পাখিদের কিচিরমিচির আওয়াজে সেই সকাল সকাল মিঠা আলোতেই থেমে গেছে। আর এখন বেলা 8-এর ঘরে আরিশ সে রাতে যুথির বন্ধ দরজার সামনে ঘুমালেও সকালের আলো ফোটার সাথে সাথে 6টা নাগাদ নিজের রুমে চলে গেছে। রুমে গিয়ে কোমরটা টান টান করে বিছানায় চিত হয়ে শুয়ে ঘুমানোর সিদ্ধান্ত নিল। রাতে মশার কামড়ে তার ঘুম হয়নি ভালো করে। তাছাড়া আজ শুক্রবার তেমন কোনো পলিটিক্স চাপও নেই, যদিও যতটুকু বা আছে সেটা ঘুমিয়ে উঠেও করা যাবে ভেবে 2 ঘন্টা ঘুমিয়ে নিল। আর এখন বেলা 8টা বেজে গেছে। যুথি আর তার আজ কি হলো কে জানে, এক ঘুমে তার বেলা 8টা বেজে গেছে। আজ ফজরের নামাজ কালাম পর্যন্ত পড়তে পারল না। যুথি চোখ ডলতে ডলতে উঠে বিছানায় বসলো। যদিও সে ঘুমালে অবশ্য আরেকটু ঘুমাতে পারত, তার চোখ এখনো ঘুম।
কিন্তু নিচে বসার ঘরের আওয়াজে তার সুন্দর ঘুমে এখন তালা দিতে হবে। এই তো 10-15 মিনিট হয়। ফারি এসে দরজা ধাক্কে বলে দিল, তানিশা এসে বসার ঘরে তোর জন্য অপেক্ষা করছে। হয়তো কাজিন মহল তাকে নিয়ে আড্ডায় আরও মেতে উঠেছে, তাই তো হয়তো আওয়াজে একটু জোরেই শোনা যাচ্ছে, যার দরুন কথা হাসাহাসির শব্দ ওপর ঘর অবধি চলে আসছে। ভেবে যুথি আর বিছানায় গা এলিয়ে বসলো না, উঠে ওয়াশরুমে যাবতীয় কাজ শেষ করে ফ্রেশ হয়ে বের হয়ে একটু ক্রিম আর সাথে সানস্ক্রিন মেখে নিল। অতপর চুল আঁচড়ে গার্ডার দিয়ে বেঁধে ওনাটা জড়িয়ে সিঁড়ি বেয়ে বসার ঘরে আসতেই মুখে হাসি ফুটিয়ে বলল, ওমা সুচি, তুমি কখন এলে? আন্টিও এসেছে? মাও এসেছে। এর জন্যই তো বলি এখানে এত আওয়াজ কেন। এই বলে ওদের কাছে যেতে নিলে চোখ পড়ে তানিশার পাশে আশিকের ওপর। যুথি আশিককে দেখা মাত্র দৌড়ে ওর কাছে গিয়ে গাল টেনে দিয়ে আফসোসের স্বরে বলল, ও রে, আমার জামাইটা আসছে। তোরা আমাকে বলবি না? ইস, মিস করে গেলাম কত টাইম। যুথি আশিকের কথায় মুখ টিপে হেসে বলল, কিন্তু তোমাকে তো আমার জামাইয়ের মতো লাগে। এখন আমি কি করতে পারি বলো? 2 হাত বগল দাবা করে একটু ভাব নিয়ে বলল, না না, একদম না। বিয়ে তো আমি সবাইকে রেখে তোমাকেই করব। আশিক কথাটা বলতে যুথি ফিক করে হেসে দিয়ে গালটা এগিয়ে দিতেই হঠাৎ এমন সময় আরি শুট করে পিছন থেকে যুথির বগলের 2 সাইড ধরে বাচ্চাদের মতো করে ওখান থেকে অন্য পাশে সরিয়ে আশিকের দিকে হাত বাড়িয়ে দিতে আশিকও হাসি মুখে আরিশের হাতে হাত দিয়ে আরিশ বলল, অন্যের জিনিসে চোখ দিতে নেই। তুমি বরং আমার সাথে গরম গরম হেলদি খাবার খাবে, চলো। আরিশের কথাটা বলতে আশিকও তাতে সায় জানিয়ে উঠে চলে যেতে বেকুব হলো ওখানে বসে থাকা 6-7টা মুখ। ওরা চলে যেতে নিজেরা একে অপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো হলোটা কি। তবে সবার এমন মনোভাবের মধ্যে সুচি হাসি মুখে সেখান থেকে উঠে আরিশের পাশে চেয়ারটা টেনে বসতে বসতে বলল, ব্রো, সবকিছু মিটমাট হলো? আরিশ বুঝলো সুচি তাকে কি বোঝাতে চাইছে, তাই প্রসঙ্গ পাল্টে বলল, থাকবি কিছুদিন? বেশি পারবো না। ওই 3 কি 4 দিন। কলেজে চাপ বেশি তো। তাতেই হবে। মানে? কিছু না। আরিশ কিছু না বলতে সুচিও তার কথা বাড়ালো না। গরম গরম খাবারের গন্ধ পেয়ে প্লেট নিতেই যুথি তানিশা এসেছে ভুলে ভ্রুকুচকে টেবিলে এসে আরিশের মুখোমুখি বিপরীত সাইডে বসে প্লেট হাতে নিতে নিতে আর চোখে সুচির দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই সূচিটা তো আমার দলে ছিল, এখন আবার পাল্টে গিয়ে হাদারামটার সাথে যোগ দিয়েছে নাকি? কিন্তু রাগ থাকলে তা আমি বুঝবো, তাই বলে আবার আমার সামনে হারামজাদা অন্য কারোর সাথে এভাবে হেসে কথাও বলবে? ওর এভাবে মনে মনে বকাবকি করার মধ্যে আরিশ হঠাৎ বিষম খেতে সুচি পানির গ্লাসটা আরিশের হাতে তুলে দিয়ে মাথার পিঠ চাপড়ে দিতে যুথি চোখ জোড়া সরু করে হাঁ করে হাত মুঠো করে রাগি রাগি চোখে দুজনার দিকে তাকাতেই সুচির হঠাৎ চোখ পড়ল যুথির মুখে। যুথির এমন হঠাৎ চেহারা দেখে সুচি মাথা চুলকে মেকি হেসে চেয়ারে বসে হালকা ঝুঁকে আরিশের কানে ফিসফিস করে বলল, ব্রো, তোর বউ মনে হয় তোর উপর এখনো ক্ষেপে আছে, তাই না রে? বড্ড অভিমানী যে। কথাটা বলে আরিশ যুথির দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হেসে বাম হাতের বুড়ো আঙুলটা মুখের সামনে থেকে আস্তে সরিয়ে নিল। যুথি এভাবে ওদের কানে মুখে হেসে কথা বলতে দেখে দাঁতে কিরমির করে টেবিলে থেকে উঠে চলে আস্তে আস্তে বলল, তানু, আমার রুমে আয়। যা বলবি বা বলবো আমার রুমে। এই বলে জেদ দেখিয়ে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসতে তানিশা উঠে যুথির রুমে এলো। তানিশা রুমে আসতে যুথি শব্দ করে রুমের দরজাটা বন্ধ করে দিল, যার শব্দ অল্প হলেও নিচের সবার কানে যেতে আরিশ খাবার মুখে দিতে দিতে পুনরায় বাঁকা হাসলো। যুথি চলে যেতে আরিশও খাবার রেখে উঠে যেতে সানজিদা খান বললেন, আরে আরিশ আব্বু, খাবার না খেয়ে যাচ্ছ কই তুমি? ততক্ষণে আরিশ ফোনে কাউকে টেক্সট পাঠিয়ে ফোনটা টেবিলের উপর রেখে বেসিনের দিকে যেতে যেতে বলল, আম্মু, আর্জেন্ট কাজ আছে, সেটা সেরে জুমার আগে বাড়ি ফিরতে হবে। আরিশ কথাটা বলতে উনিও আর কথা বাড়ালেন না। ওদিকে যুথি রুমে এসে গায়ের ওনাটা ছুঁড়ে ফেলে ফুসতে ফুসতে বলল, কত বড় সাহস! যুথিকে শুধু শুধু এভাবে ফুসতে দেখে তানিশা বেকুব বনে বলল, আচ্ছা, তোর সমস্যাটা কি বলতো?
কিছু না বাল, তুই চুপ করে বসে থাকতো। তানিশার আর কি করার, বেচারি ফোনটা নিয়ে বিছানায় বসতেই যুথি হুট করে ওর হাতের কাছ থেকে ফোনটা ছো মেরে ছিনিয়ে নিয়ে আরিশের নাম্বারটা উঠিয়ে কল দিতেই আরিশের রেখে যাওয়া ফোনটা টেবিলের ওপর বেজে উঠতেই সানজিদা খান ফোনটা হাতে নিতেই কি মনে করে কলটা রিসিভ করে কানে ধরলেন। যদিও উনি সচরাচর আরিশের ফোন ধরেন না, আজ কি মনে করে রিসিভ করলেন কে জানে। তবে উনি রিসিভ করে এমন কথা শুনবে ঘুণাক্ষরেও বুঝতে পারেননি, কারণ যদি ফোন রিসিভ হওয়ার সাথে সাথেই অপর সাইডে হ্যালো বলার আগেই বলল, হারামজাদা, লজ্জা করে না আমার সামনে অন্য মেয়ের সাথে হেসে কথা বলতে? তোরে তো আমি। সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই সানজিদা খান বললেন, কিন্তু আমি তো তোমার হারামজাদা না, হারামজাদার মা বলছি, মানে তোমার শাশুড়ি। কি? বোকা বনে গিয়ে। হ্যাঁ। কারণ সানজিদা খান যুথির কণ্ঠ পেয়ে বুঝতে পেরেছিলেন এটা তার গুণধর ছেলের গুণধর বৌমা। যুথি ততক্ষণে ফোনটা কেটে দিতে সানজিদা খান কানের থেকে ফোনটা সরাতে আরিশও হাত ধুয়ে চলে এসে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, কে কল করেছিল আম্মু? রং নাম্বার। সানজিদা খান কথাটা বলতে আরিশ ওনার থেকে ফোনটা নিয়ে চলে যেতেই উনি একবার দোতলা যুথির রুমের দিকে তাকালেন, অতঃপর নিঃশ্বাস ফেলে নিজে কাজে রান্নাঘরে চলে গেলেন। হে আল্লাহ, সব দুঃখ কি আমার কপালেই থাকে? কেন আমি কল করতে গেলাম? আহাজারি করে কথাগুলো বলতে বলতে মাথায় হাত রেখে তানিশার কাছে বিছানায় বসে পড়তেই তানিশা ওর ভাবসাব দেখে মুখ ভেটকে বলল, তখন থেকে দেখছি এমন অদ্ভুত বিহেভিয়ার করছিস কেন? তুই বুঝবি না। ও, আমি না বুঝলে আপনি তো বুঝেন, তাহলে এভাবে করছেন কেন? আমি ফেসে গেছি মাইনকার চিপায়। চোখ ছলছল করে। মানে? আমাকে নিচে যেতে হবে। আমাকেও বাড়ি যেতে হবে। কি? বাড়ি যাব। তাহলে এসেছিলি কেন? তোকে দেখতে। আমি আসতে বলেছিলাম? তুই না বললে আমি আসতে পারি না। এসেছিস যখন, এখন যেতে পারবি না। জানি তো। তাহলে আন্টিকে ফোন করে বলে দে। মাকে বলতে হবে না, তোদের স্বভাব মায়ের জানা। তবে আজ আমি থাকতে পারবো না। ঠিক আছে যা, তবে মনে রাখিস গেলে তোর সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ, সাথে আমার বাড়ির সবার। এভাবে বলছিস কেন? কথা ক্লিয়ার, যদি থাকিস তাহলে সম্পর্ক থাকবে, আর নয়তো এখানেই শেষ। আরে বাবা, আমার কথাটা তো বোঝ। কোনো কথা শুনবো না, তুই থাকবি, এটাই ফাইনাল। আমি কি আসলে থাকি না? কিন্তু আমাকে আজ যেতে হবে। কেন? তোকে সেদিন বলেছিলাম না? ও হ্যাঁ, দাঁড়াও, তোমাকে পার্মানেন্ট করার ব্যবস্থা করছি। মানে? আসছে কচি খুকি, মানে জিজ্ঞেস করছে আমি আয়ান ভাইয়ের সাথে তোর বিয়ের কথা বলছি। তোকে কে বললো আমি তোর ভাইকে বিয়ে করব? আমার জানা আছে। দেখ, গিয়ে মনে মনে ভীষণ খুশি হচ্ছে, আবার সামনে সামনে ঢং করে। তুই একটু বেশি বলছিস না? সত্যি কথা বললেই দোষ। জুইথা! থুর বাল, চিল্লাইস না তো, এমনি টেনশনে আছি। আর তোর আর ভাইয়ার বিয়ে কনফার্ম। তানিশা আর কথা বাড়ালো না। এই পেঁচানো মেয়েটার সাথে যে কথাই পারবে না ভেবে চুপচাপ উঠে দাঁড়াতেই যুথি ওর হাত টেনে বলল, যাবি ঠিক আছে, দুপুরের ভাত খেয়ে যা। কিন্তু ওর কথার মাঝে যুথির ইনোসেন্ট ফেস দেখে আর না করতে পারল না। সেই থেকেই গেল দুপুর পর্যন্ত। তানিশা থাকতে রাজি হয়ে যেতে যুথি উঠে দাঁড়ালো সানজিদা খানের কাছে যাওয়ার জন্য। যুথি তানিশাকে নিয়ে বসার ঘরে এসে ওকে সোফায় বসতে নিলে বলে নিজে গেল সানজিদা খানের কাছে। গিয়ে ওনার কাছে ঘুরঘুর করার মধ্যেও সানজিদা খান আর চোখে একবার তাকিয়ে বললেন, রান্নাঘরে কাজ কি তোমার? সানজিদা খান কথাটা বলতে যুথি বোকা হাসি দিয়ে সানজিদা খানকে পেছন থেকে জড়িয়ে বলল, বিশ্বাস করো বড় আম্মু, ও ধুরি মা, ওই ফোনটা একদম আমি করিনি, হারামজাদাও আমি বলিনি। আমি কি এসব বলতে পারি বলো? হ্যাঁ তাই তো, এসব তো তুমি বলতেই পারো না। এতটুকু বলে ঘুরে যুথির কান টেনে বললেন, তাহলে তুমি বুঝলে কিভাবে কেউ আমাকে কল দিয়ে এই কথাগুলো বলেছে? যুথি এবার বোকা বনে গেল। কই সে ভেবেছিল একটু চালাক সাজবে, সেটা না হয়ে কিনা ধরা পড়ে গেল। যুথি ছলছল চোখে ওনার দিকে তাকাতে উনি ওর কান ছেড়ে বুকের মধ্যে টেনে নিতে যুথি এবার মুচকি হাসতেই সানজিদা খান বললেন,
বোকা একটা, টেবিলে খাবার বেড়েছিলাম, খাও গিয়ে। হুম। জুথি ওনার কাছ থেকে এলো ঠিক তো ঠিকই, কিন্তু মনে মনে আরিশের গোষ্ঠী উদ্ধার করলো যা খামার জানে সেগুলো দিয়ে। বেলা দুপুর, খান মহলের পুরুষেরা সব জুমার নামাজ শেষ করে মাত্রই বাড়িতে ঢুকলো। সবার হাতেই দুটো করে জুমার মিলাদের মিষ্টি। ওনাদের মিষ্টি নিয়ে আসতে দেখে জুথি, ভারী মনি তিনজনেই দৌড়ে নিচে আসতে জুথি লোভ দৃষ্টি নিয়ে তাকাতে ততক্ষণে আরিশও ঢুকলো মিষ্টি হাতে। যদিও তার হাতে করে মিষ্টি আনা পছন্দ নয়, কিন্তু তার মৌ কিনে আনা মিষ্টি খাওয়ার চেয়েও এই জুমার মিলাদে পাওয়া মিষ্টি খেতে বেশি পছন্দ করে বলে নিয়ে আসা। আরিশ মিষ্টি দুটো নিয়ে হাসি মুখে জুথির দিকে বাড়িয়ে দিতেই জুথি মুখ ভেঙচি মেরে অন্য পাশে চলে যেতেই আরিশও আর দ্বিতীয়বার সাধল না, বরং এগিয়ে গিয়ে সুচির হাতে মিষ্টি দুটো দিয়ে বলল, মৌ যখন খাবে না তাহলে তুই বরং খেয়ে ফেল। এই বলে জুথির দিক না তাকিয়ে চলে যেতেই জুথি হা করে সেদিকে তাকাতে মুহূর্তেই তার কান্না চলে আসে। কই সে ভাবলো তার আরিশ ভাই তাকে মিষ্টি সাধবে, সে একটু না খাওয়ার ঢং করবে, সেখানে এটা কি হলো। জুথির পুরো ঘটনা স্মরণ করে ফুঁসতে ফুঁসতে সুচির কাছে এগিয়ে ওর হাত থেকে মিষ্টিগুলো ছো মেরে ছিনিয়ে নিয়ে ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, ওগুলো আমার, তুমি নিয়েছো কেন? তোমার যদি খেতে ইচ্ছে করে তাহলে বিয়ে করে স্বামীকে এনে দিতে বলো না। উক্ত কথাটা বলে আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে মিষ্টি নিয়ে রাফ পায়ে নিজের রুমে চলে গেল। এদিকে জুথির এমন কাণ্ডে সুচিত পুরোই থ। জুথি মিষ্টিগুলো নিয়ে ওপরে আসতে সেগুলো খেতে খেতে পায়চারি করতে করতে মনে মনে আওড়ালো, আমাকে মারা, জোর করে বাসর করে অজ্ঞান করে রাখা, আবার মিষ্টিগুলো এনে দিল না আমাকে। এর শোধ তো আমি নিবই, কিন্তু কি করে নেই, কি করে নেই? ওর এমন পায়চারি করার মতো হঠাৎ সেদিনের কথা মনে পড়ল। সেদিন আরিশ ওকে শাড়ি পরিয়ে দিয়েছিল। বেটা কেমন করে তাকে ছিল সেদিন, পরলে পালে তো গিলে খেত। জুথি এ কথায় মাথায় আসতে ঠোঁট কামড়ে হেসে বলল, আমাকে মারা, রুম বন্দি করে রাখা, আমার সাথে এভাবে জোর করে বাসর করা, এবার তোমাকে মজা বোঝাবো চাদু। সূর্য ডুবে গেছে বেশ কিছুক্ষণ হয়, তবে আলোটা পুরোপুরি এখনো অন্ধকার হয়নি। এখনো বেশ চারপাশে আলো দেখা যাচ্ছে। হয়তো তার আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর বুকে অন্ধকার হয়ে রাত্রি নিয়ে আসবে। যুথি তখনের প্ল্যান অনুযায়ী মাগরিবের নামাজ পড়ে ইভার রুমের সামনে এসে দরজা নক করতেই বলল, বনু ভিতরে আসি। আয়, দরজা খোলাই আছে। যুথি দরজাটা ঠেলে ভিতরে আসতে দেখে রনি রেডি হয়ে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। এটা দেখে যুথি বলল, রনি ভাই, আপনি চলে যাচ্ছেন? রাতে আসবেন? আচ্ছা, আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবেন। রনি আচ্ছা বলতে যুথি ইভার কাছে এগিয়ে গিয়ে বলল, বনু, তোর না লাল একটা সিল্কের শাড়ি আছে যেটা তুই কিছুদিন আগে কিনেছিলি? হুম। ওইটা আমাকে একটু দে না। কি করবি? পরবো। আলমারিটা খোল, দেখ কাতারে ঝোলানো আছে। যুথি ইভার কথা মতো আলমারিটার সামনে এসে আলমারিটা খুলে কাতার থেকে শাড়ি, পেটিকোট, ব্লাউজ নিয়ে ইভার দিকে এগিয়ে তাকিয়ে তাকে একটা হাসি উপহার দিয়ে বলল, ধন্যবাদ বনু, তোর পরার আগেই শাড়িটা আমি পরে উদ্বোধন করে দিচ্ছি। ইভাও যুথির কথায় সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলল, বলো তো একটা, যা এবার। ফাজিল, কি বললি তুই? যাবই তো, জানি না। এখন দুইজনে ইয়ে টিয়ে করবে মানে চুম্মাচুম্মির কথা বলছি। তবে রে, দাঁড়া তুই। ঠিকই তো বলেছি, না হলে এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? কথাটা বলে ইভা উঠতে নিলে যুথি ইভার রুম থেকে ভোদর। যুথি চলে যেতেই সত্যি রনি ইভার গালে কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ইভা দুপাশে মাথা নাড়ল, যার মানে তার এখন কিছু লাগবে না। ইভার মাথা নাড়ানো দেখে রনি পৌঁছে ঝুঁকে ইভার কোমল ঠোঁট দুটোতে চুমু খেতে ইভা লজ্জায় সিটিয়ে রনির টি শার্ট খামচে ধরতেই রনি ইভার কানে পাতায় আলতো কামড় দিয়ে বলল, ইভা রনির লাগামহীন নির্লজ্জ কথায় ওকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে দূরে দাঁড়িয়ে লাজুক স্বরে বলল, দূর অসভ্য লোক, আপনি না বের হবেন? যান তো। যাবেন আপনি? লজ্জায় দুহাতে কান চেপে ধরে। দুটো লোক রাতেরটা রাতে দেখা যাবে।
যুথি তখন ইভার রুম থেকে শাড়িটা নিয়ে এসে পরনের জামা কাপড়গুলো খুলে ব্লাউজ পেটিকোট পরে খুব সুন্দর করে শাড়িটা পুতুলের মতো করে পরে নিল। সাথে হালকা মেকআপ, মোটা করে কাজল, আইলাইনার, হালকা শ্যাডো, নাকের ওপর হাইলাইটার, চোখের পেশিগুলোতে মাস্কারা, পিঙ্ক কম্বিনেশন করা সাদা পাথরের ছোট একটা টিপ নিখুঁত বাঁকে করা, কোমল ঠোঁট দুটোতে লিপ লাইনার দিয়ে একে গাঢ় করে লাল লিপস্টিক পরে নিল। বেশ, এতেই যুথিকে তাজা লাল গোলাপের মতো লাগছে। হাতে মোটামুটি দুটো রুলি যেন সাজটা আরও বাড়িয়ে তুলেছে। লাল শাড়ি সাজগোজের সাথে আরিশের দেওয়া হীরের লাভ সেটের শেপের চেইনটাও ঝলমল করছে। যুথির সম্পূর্ণ মুখের সাজটা শেষ করে চুলগুলো আছড়ে সামনের থেকে সিঁথি করে দুপাশ মুড়িয়ে খেজুর বেনি করে পিছন দিকে ছেড়ে দিল। ব্যাস, তার সাজ এখন সম্পূর্ণ কমপ্লিট। যুথির সাজ সম্পূর্ণ শেষ হয়ে যেতে আয়নার কাছ থেকে একটু পিছিয়ে আয়নায় নিজেকে দেখে মুখে হাত দিয়ে নিজেই নিজেকে প্রশংসা করে বলে উঠল, আল্লাহ জুথি, তুই এত সুন্দর! তোকেই বিয়ে করা উচিত ছিল। আল্লাহ মনে হয় তোকে অনেক টাইম নিয়ে বানিয়েছে, তাই তুই এত সুন্দর। এই জন্যই মনে হয় ওই হারামজাদাটা তোকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে। যুথি একা একা নিজেকে নিয়ে আরও অনেক কিছু বকবক করে আবারও একা একাই বলল, জুথি, তুই এবার নিজেকে নিয়ে একটু বেশি বলছিস না? নিজের এত প্রশংসা না করে ভাব মোখলেসের সামনে কেমন করে এন্ট্রি নিবি। যুথি বিছানায় পা দুলিয়ে ভাবতে ভাবতে কিছু একটা মাথায় আসতে মুচকি হেসে উঠে দাঁড়ালো। তার পরিকল্পনা হয়ে গেলে বেশ কিছুক্ষণ পায়চারি করলো রুমের মধ্যে আরিশ বাড়ি ফেরার জন্য। তবে আরিশের আসার টাইম নেই দেখে যুথি এবার বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে দরজাটা চাপিয়ে ঘুরতে নিলেই করিডোর থেকে হেঁটে আসা রাফিদের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে যুথি ততক্ষণে আউট শব্দ করে ভয় পেয়ে চোখ বন্ধ করতেই অনুভব করলো কেউ তাকে খুব সাবধানে পড়ে যাওয়া থেকে আগলে রেখেছে। যুথি নিচে পড়ে যায়নি এমনটা মনে হতেই পিটপিট করে চোখ মেলে তাকাতে দেখলো রাফিদের হা হয়ে যাওয়া মুখটা। যুথি রাফিদকে নিজের দিকে এভাবে হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ওর থেকে কোনো রকম সরে এসে সৌজন্য হাসি দিয়ে বলল, তোমাকে ধন্যবাদ রাফিদ ভাই, আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য। আমি এখন যাই। বলে এক পা সামনে রাখতে রাফিদ তখনও যুথির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, সেই টোল পড়া হাসি, ঠোঁটের নিচে তিল, আজ এমন শ্বাস, আমাকে সেই আগের অনুমতি দিচ্ছে। কেমন নেগেটিভ ফিল হচ্ছে। রাফিদের এমন কথায় যুথি রাফিদের দিকে ঘুরে বলল, তুমি বিবাহিত রাফিদ ভাই, এসব কথা বলবে না। তোমার চেহারা, তোমার হাসি কিছুতে তো ভুলতে পারি না আমি। তুমি একবার শুধু বলো আমার কাছে আসবে, বাকি সবটা আমি বুঝে নেব। রাফিদ যুথির দিকে তাকিয়ে এমনভাবে কথাগুলো বলল যুথির কেমন একটা ফিল হলো। রাফিদ যদি বিদেশ থেকে এসে পরপরই যুথিকে ভালোবাসি বলতো তাহলে হয়তো নরম হৃদয়ে যুথি রাফিদকেই নিজের সবটুকু দিয়ে ভালোবাসতো। রাফিদ সে তাকে রুমবন্দি নয় বরং স্বাধীনতা দিত, কিন্তু আফসোস আর তার বলতে দেরি হয়ে গেল। যুথির রাফিদের কথায় খারাপ লাগলো, কিন্তু সেটা বুঝতে না দিয়ে বলল, সেটা সম্ভব নয়, কারণ আমার হৃদয়ে ওনার নাম স্থাপিত হয়ে আছে। আমার মস্তিষ্কে সারাক্ষণ উনি বিচরণ করেন। ওনাকে ছাড়া আমি এমনিতেই দম বন্ধ হয়ে মারা যাব। কখন কিভাবে ওনার প্রতি এতটা দুর্বল হয়েছি জানি না, তবে এতটুকু জানি উনি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। উনি আমার স্বামী, আমি ওনাকে ভালোবাসি, ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে নিজের জীবনটা কোনো কথা ছাড়াই ওনার নামে উৎসর্গ করে দিতে পারি। এই বলে যুথি চলে যেতে নিলে রাফিদ যুথির হাত ধরে ওকে ঘুরিয়ে ওর হাতে ওর পেটের সাথে চেপে যুথির পিঠ ঠেকালো রাফিদের বুকে। অতপর রাফিদ যুথির ঘাড়ে মুখ ঠেকিয়ে বলল, তুমি আমার হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? ততক্ষণে যুথি রাফিদের কথা ও এমন কাজে রাফিদের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে বলল, কি করছো রাফিদ ভাই? আমাকে ছাড়ো, ছাড়ো না। কিন্তু রাফিদ ছাড়ল না, বরং যুথিকে ঘুরিয়ে ওর বুকের সাথে জড়িয়ে তাচ্ছিল্য কণ্ঠে বলল, এভাবে যদি অধিকার সহ জড়িয়ে ধরতে পারতাম তো সারা জীবন এভাবেই জড়িয়ে রাখতাম। রাফিদের কোনো কথায় যুথির মন নেই। রাফিদকে নিজে থেকে ঠেলে সরাতে চাইলে রাফিদ ছাড়ল না যুথিকে। রাফিদ যুথিকে ছাড়ছে না বলে যুথি রাফিদের বুক থেকে ছাড়া পাওয়ার জন্য হালকা চেঁচিয়ে বলল,
ছাড়ো আমাকে। উনি এসে আমাকে এই অবস্থায় দেখে উল্টো আমার উপরে রেগে যাবে, আর তখন আমার সব প্ল্যান ভেস্তে যাবে। জুথির এমন চেঁচামেচির শব্দ পেয়ে রোদ রাফিদের রুম থেকে বেরোলো দেখার জন্য কে এভাবে ছাড়ো বলে চিৎকার করছে। রোদ বেরিয়ে চোখের সামনে এমন দৃশ্য দেখবে সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। রোদ আসতে রাফিদ তখনও ছাড়ল না জুথিকে। জুথি এবার সহ্য করতে না পেরে রাফিদের হাতে কামড় দিতে রাফিদ ব্যথায় ওকে ছেড়ে দিতে বাধ্য হলো। জুথি রোদের দিক না তাকিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। জুথি চলে যেতে রোদ শূন্য চোখে বেশ কিছুক্ষণ রাফিদের দিকে তাকিয়ে থেকে চুপচাপ সেভাবেই রুমে চলে যায়। রোদ চলে যেতে রাফিদও রোদের পিছু রুমে চলে আসে। রাফিদ রুমে এসে কিছু না বলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসে। রাফিদ চলে যেতে রোদ আর পারল না নিজের কান্নাটাকে আটকে রাখতে। ততক্ষণে ফুপিয়ে কেঁদে ওঠে রোদ। দৌড়ে রুমের বারান্দায় চলে গিয়ে হাওয়া করে কান্না শুরু করলো। রোদ জানে রাফিদ জুথিকে ভালোবাসতো, হয়তো এখনো বলতে পারছে না, কিন্তু রোদ রাফিদের বউ হয়ে সেটা মানা দুষ্কের। রোদ চায় না নিজের দুর্বলতা কাউকে জানাতে, কারণ রোদের দুর্বলতার জায়গাটা কেউ একবার জেনে গেলে বরং বারবার মানুষ সেটা দিয়েই আঘাত করে। রোদ হিচকি দিয়ে কান্না করার মধ্যে হঠাৎ ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকাতে রাফিদকে দেখে কোনো কিছু না ভেবেই রাফিদের গলা ঝাপটে জড়িয়ে কান্না করতে করতে বলল, রাদীপ ভাই, আমি একটা মেয়ে, আর একটা মেয়ে সবচাইতে ফর্দার অধিকারের জায়গা তার স্বামী। তাহলে আপনি আমার সেইটুকু কেন কেড়ে নিচ্ছেন? স্বামীর অধিকার দিলেন, কষ্ট দিলেন, কই আমি তো কিছু বলিনি, বরং আমি তো আপনার সব কিছু মেনে নিয়েছি। তাহলে আপনি কেন? রোদ হিচকি দিয়ে কান্না করে কথাগুলো বলার মধ্যে রাফিদ রোদকে কোলে তুলে বারান্দা থেকে রুমে এনে রোদকে বিছানার উপর বসিয়ে রোদের চোখের পানি মুছে দিয়ে রোদ তখনও হিচকি দিয়ে সমান্তরে কাঁদছে দেখে রাফিদ বলল, নারীর নীরবতা, চোখের পানি পুরুষকে বাধ্য হতে বাধ্য করে। তোর আর আমার বিয়ে হলো 12 দিন, যে 12 দিন তুই শুধুই কেঁদেছিস। দেখ, আমি তোকে ভালোবাসি না, কোনোদিন বাসবো কিনা তাও জানি না, তবে এটা বুঝতে পারছি, ভালোবাসার মানুষটার চোখের সামনে ভালো থাকলে আমারও ভালো লাগবে। তবে এটাই, যাকে ভালোবেসেছি সে চোখের সামনে সর্বক্ষণ থাকলে ভালোবাসাটা হৃদয়ের এক কোণে থেকেই যায়। তবে আমি চেষ্টা করব তোকে ভালোবাসতে, তোকে বউয়ের মর্যাদা দিতে ভুলে যাস এতদিন আমার করা অত্যাচারগুলো। এতটুকু বলে থেমে আবার বলল, আমি তাকে চেয়েছিলাম, এমন তো কোনো কথা নেই, তাকে পেতেই হবে। সে থাক না, অন্য কাউকে জড়িয়ে ভালো। আমি না হয় ইতিহাসের পাতা উল্টে দূর থেকে নয় কাছ থেকে দেখবো, দূর আকাশের সন্ধ্যা তারা ভেবে অন্ধকারে হারিয়ে গেছে ভাববো। তবুও চাইবো সে ভালো থাকুক। সে যাকে চায় সেজন্য তাকে আকাশ সমান ভালোবাসে, ভালো রাখে। আমার এতটুকুই সাফায়া। এক নাগাড়ে কথাগুলো শেষ করে রোদকে বিছানায় থেকে দাঁড় করিয়ে পুনরায় রোদের চোখে পানি মুছে মুছে রোদকে বুকের সাথে মিশিয়ে নিজের কান্নাটা ঠোঁট কামড়ে আটকিয়ে বলল, কাঁদিস না রোদ, মেয়েদের কাঁদতে হয় না, মেয়েদের চোখে পানি মানে না। তুই হাস, ঠিক ততটাই হাস যতটা হাসলে তুই ভালো থাকবি। আপনি আমায় ভালোবাসেন? চেষ্টা করব। কষ্ট দিবেন? না। একটা বাচ্চার মা বানাবেন? ভবিষ্যতে। যদি দুটো বাচ্চা চাই? দেব। সত্যি? হুম। দুজনার আর কোনো কথা হলো না। রুম জুড়ে নীরবতা বিরাজ করলো। তবে হয়তো এখান থেকেই শুরু হবে না হওয়া এক ভালোবাসার শুরু। দুটি মন বৈধতার বেড়াজালে মায়ে মুড়ানো গল্প। তবে শেষটা ভালো হোক এটাই কামনা। যুথি তখন রাফিদের থেকে নিজেকে ছাড়িয়ে রুমে এসে রাফিদের কর্মকাণ্ডগুলো নিজে মন থেকে ঝেড়ে ফেলে বেশ সময় অপেক্ষা করলো আরিশ বাড়ি ফেরার। কিন্তু আরিশ এখনো আসছে না দেখে একবার রুমের বারান্দায় যাচ্ছে তো আরেকবার রুমে আসছে। ওর এমন পায়চারি করার মধ্যে বারান্দায় গিয়ে দোলনাটায় বসতে আরিশ আয়ান একসাথেই এলো বাইক নিয়ে। কি একটা স্বভাব, বাড়িতে 2-3টা মার্সিডিজ থাকতে এরা বাইক নিয়ে সব সময় চলাচল করে কেন? আরে বাবা, মাঝে মাঝে তো কার নিয়েও যাওয়া যায়। যুথি এসব কথা আর না ভেবে উঠে দৌড়ে রুমে এসে আয়নার সামনে নিজেকে একবার ভালোভাবে পরখ করে নিয়ে ঠোঁট কামড়ে হেসে দরজা খুলে ঢং করতে করতে করিডর পেরিয়ে সিঁড়ি পর্যন্ত আসতেই দেখলো আরিশ এখনো বাড়ির ভিতরে ঢুকেনি। যুথি দরজায় উকি ঝুঁকি মারতে আরিশ গম্ভীর মুখে আয়ানকে কিছু বলতে বলতে বাড়িতে ঢুকছে। হয়তো আরিশের দিকে ভালো করে তাকালে বুঝতে পারতো আরিশ কোনো কিছু নিয়ে ভীষণ ক্ষেপে আছে। কিন্তু যুথি আরিশকে দেখা মাত্র কোনো কিছু না ভেবেই সিঁড়ি থেকে নামার সময় হঠাৎ আরিশের চোখ পড়ল তার লাল টুকটুকে শাড়ি পরা বউয়ের ওপর।
আরিশ জ্যোতিকে এমন বউয়ের মতো শাড়ি পরা দেখে আয়ানের সাথে কথা বলা ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে আয়ান হঠাৎ আরিশকে চুপ হয়ে যেতে দেখে ভ্রুকুচকে আরিশের দিকে তাকিয়ে ও দৃষ্টি অনুসরণ করে সেদিক তাকিয়ে জ্যোতিকে দেখা মাত্র কোনো কথা না বলে আস্তে পাশ কাটিয়ে চলে যায়। ওদিকে আয়ান চলে যেতে জ্যোতি আশপাশ তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে জ্যোতি যখন বুঝতে পারলো আরিশ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন শাড়ির আঁচলটা সম্পূর্ণ কাঁধের ওপর উঠিয়ে হলুদ বর্ষা পেটটা সম্পূর্ণ উন্মুক্ত করতেই আরিশ সেদিকে তাকিয়ে ঢোক গিলে। তখন চোখ বন্ধ করে নিয়ে মাথা চুলকাতেই জ্যোতি ততক্ষণে সিঁড়ি বেয়ে নামতে আরিশকে চোখ মেলে জ্যোতির দিকে তাকিয়ে বলল, আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। এই বলে হাত উঁচিয়ে জ্যোতিকে ইশারায় কাছে ডাকতেই জ্যোতি ভেঙচি কেটে ওকে ইগনোর করে রান্নাঘরে চলে যেতে আরিশ জ্যোতিকে ওকে ইগনোর করতে দেখে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিঃশ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব নারী, অবাধ্য হতেই হবে। বলে রান্নাঘরের দিকে যেতে দেখে জ্যোতি সানজিদা খানের সাথে রাতের খাবার রেডি করতে সাহায্য করছে। এটা দেখে আরিশ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, মৌ, রুমে আয়। আরিশের গলা পেয়ে জ্যোতি সানজিদা খানের পিছনে লুকাতে লিমা খান সেদিক তাকিয়ে বললেন, কি হলো আরিশ বাবা, ডাকছো তো, যাও। লিমা খানের কথায় জ্যোতি সানজিদা খানের পিছনে লুকানোর অবস্থায় বলল, মা তোমার ছেলেকে বলো আমি যাব না ওনার সাথে, ওনাকে এখান থেকে চলে যেতে বলো। জ্যোতির মুখে যাব না শুনে আরিশ রাগে হাতের কাছে রান্নাঘরের চিনির বয়মটা পেয়ে ততক্ষণে সেটা আছাড় মেরে ভেঙে চেঁচিয়ে বলল, মুখের উপর কথা বলিস, তোকে তো আমি আজ। বলে তেড়ে জ্যোতিকে দিকে যেতে নিলে সানজিদা খান আরিশের সামনে এসে ওকে জড়িয়ে ধরে রাগ কমানোর চেষ্টা করে বললেন, যাবে তো আমার বাবা, মৌ তোমার সাথেই যাবে। এই বলে উনি জ্যোতির দিক তাকিয়ে বললেন, মৌর সাথে যাও। সানজিদা খানের কথায় জ্যোতি হুট করে রান্নাঘর থেকে দৌড়ে বের হয়ে যেতে যেতে চিল্লিয়ে বলল, যাব না আমি তোমার ওই শয়তান ছেলেটার সাথে। কথাটা বলতে বলতে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিতেই আরিশ সেদিক থেকে তাকিয়ে রাগে শূন্য হয়ে চুল খামচে ধরল। এমনই সে রেগেছিল, এখন আবার নিজ নারীর কথার অবাধ্যতায় দেখে আরিশ সানজিদা খানের থেকে নিজেকে ছাড়িয়ে রাগে ফুসফুস করতে করতে সিঁড়ি বেয়ে জ্যোতির দরজার সামনে এসে দরজা ধাক্কে বলল, মৌ, ভালো চাস তো দরজা খোল, আর নয়তো। জ্যোতি আরিশের কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, নয়তো না খুললে কি করবেন? হ্যাঁ, ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢুকবেন? তার কোনো সুযোগ নেই, কারণ চাবিটা আমি আগেই চুরি করে নিয়ে এসেছিলাম আপনার রুম থেকে। এখন ভিতরে আসবেন কি করে? দরজা ভেঙে ভেতরে আসবো। ভয় দেখিয়ে লাভ নেই, দরজা ভাঙলে বড় আব্বু আপনাকে ভাঙবে। হাফ ফুট দরজা খোল। চিৎকার দিয়ে কথাটা বলে দরজায় লাথি দিতেই জ্যোতি আরিশকে আবারও চেঁচিয়ে বলল, আপনাকে ভয় পাই নাকি যে দরজা লাথি দিলে দরজা খুলে দিব? একদম না। তোর বুকে যখন এত সাহস, দরজাটা একবার খোল। আরিশ কথাটা বলতে জ্যোতি মনে মনে আওড়ালো, আমারে তো পাগলা কুত্তাই কামড়াইছে যে দরজা খুলে আপনার হাতে দাবাং মার্কা চর খাই, তার চেয়ে বরং আমি কুল মুডে ডান্স করি। মনে মনে এসব কথা ভেবে আগে থেকে এনে রাখা সাউন্ড বক্সটা অন করতেই সেটা থেকে হিন্দি গান বেজে উঠল। ডারো পিক ডান্স করে ডান্স করে ডান্স করে। জ্যোতি গানের তালে তাল মিলিয়ে ডান্স করতে আরিশ রুমের মধ্যে গানের শব্দ পেয়ে এবার নিজেকে চেয়েও স্বাভাবিক রাখতে পারল না। অতিরিক্ত রাগে শূন্য হয়ে দরজায় পরপর শব্দ করে লাথি মারতেই জ্যোতি ডান্স বন্ধ করে কেঁপে উঠে তাড়াতাড়ি সাউন্ড বক্সটা বন্ধ করে দিতেই বাহির থেকে শুনতে পেল আরিশের অতিরিক্ত রাগের গর্জনে। একটুখানি পুটুলি শাড়ি পরে আমাকে পাগল করে রুম আটকে ডান্স মারাও? তোর একবার হাতের নাগারে পাই, খোদার কসম তোকে যদি জানাই শেষ না করি, দরজা খোল। আরিশের এত জোরে দরজা ধাক্কানোর সাথে এমন গর্জনী দেওয়া কথায় জ্যোতির সব সাহস হাওয়া হয়ে কই গেল কে জানে। মুহূর্তেই ভয়ে সিটিয়ে গিয়ে এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়াতে আরিশ তখনও জ্যোতি দরজা খুলছে না দেখে দরজা ভাঙার জন্য জোরে জোরে লাথি মারতেই নিচ থেকে এত জোরে দরজা ধাক্কানো শব্দ পেয়ে সানজিদা খান, লিমা খান, সাথে ওনার বাকি দুই যা সাফন খান, ওনার ভাইয়েরা থেকে শুরু করে ছোট বড় সবাই জ্যোতির দরজার সামনে আসতেই আরিশ তখনও সমানভাবে দরজায় লাথি মারতেই সানজিদা খান আরিশের কাছে যেতে নিলে আরিশ চেঁচিয়ে বলে উঠল, আজ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না আম্মু। আজ হয় আমি থাকবো,
আর নয়তো এই অবাধ্য নারী। বলে আবারও দরজায় লাথি মারতে মারতে বলল, ছ্যা, সারার জিন্দগি একটা মেয়ে মানুষকে সামলাতে পারি না, একটা মেয়ে মানুষকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওইটুকু খানি মেয়েটা নাকি আমাকে তার ইশারায় নাচাচ্ছে, মনে তো চায়। আরিশকে এমন আবারও ভয়ঙ্করভাবে রেগে যেতে দেখে যুথি ভয়ে কেঁদে উঠতেই ফুপিয়ে ফুপিয়ে বলল, মা, তোমার ছেলেকে বলো না আমার ভুল হয়ে গেছে, আবার ভয় লাগছে তো ওনাকে। তোর ভুলের মায়েরে বাপ, হাফ ফুট দরজা খোল। আরিশ কথাগুলো বলতে বলতে এক প্রকার দরজা ভাঙার মতো ধাক্কাতেই ওকে থামানোর জন্য সাফন খান মাহমুদ খান ওকে টেনে দরজা থেকে সরাতেই আরিশ চেঁচিয়ে বলল, তোমরা আমাকে এভাবে কতক্ষণ আটকাবে? এতে কোনো লাভ হবে না। আজ আমি ওকে জানে শেষ করে তবেই ক্ষান্ত হব। ওর এমন ভয়ঙ্কর কথার মধ্যে যুথির শাড়ির আঁচলটা খামচে ধরে ভয়তর কণ্ঠে আবারও বলল, আমি দরজা খুলে দিচ্ছি, তাও আপনি দরজা ভাঙবেন না? যুথির কথাটা বলে দরজার দিকে এগিয়ে আসতে সাজিদা খান পরিস্থিতি দেখে বুঝলেন এখন যুথি দরজা খুলে আরিশের সামনে আসলে এখানে তাণ্ডব হবে ভেবে ততক্ষণে ওকে নিষেধ করে বললেন, তুমি তো এখন দরজাটা খোলো না। আর উনি কথাটা শেষ করতে না করতেই যুথি দরজাটা খুলে দিতে আরিশ ওনাদের দুজনার থেকে ছিটকে নিজেকে ছাড়িয়ে যুথির রুমের মধ্যে তেড়ে এসে যুথিকে ওর দিকে ঘুরিয়ে একের পর এক এগালে ওগালে ঠাস ঠাস করে এক নাগাড়ে যে কতগুলো দাবাং মার্কা চর মারল কে জানে, তবে 10 থেকে 12টা তো হবেই। যুথি এতগুলো দাবাং মার্কা চর খেয়ে কাঁদতেও যেন ভুলে গেল। হলুদ ফর্সা গাল দুটো কেমন মোটা আঙুলের ছাপ পড়ে গেছে, ওর মাথা কেমন ভনভন করে উঠল, মনে হলো কান থেকে ধোঁয়া বেরিয়ে গেছে, হাত দুটো কেমন কাঁপন শুরু হলো। যুথি আর পালো না নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে, ততক্ষণে হেলিয়ে মেঝেতে পড়ে যেতে নিলে আরিশ ওকে ধরে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে সর্বশক্তি দিয়ে যুথির গলা চেপে ধরতেই যুথি কোনো রকম সারা শব্দ করতে পারল না, শুধু কেমন চোখ মুখে তেড়াতে মনে হলো তার আরে 1 মিনিট এভাবে থাকলে হয়তো এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। যদি কোনো রকম শ্বাস নিতে না পেরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে ততক্ষণে সাফওয়ান খান আর থেকে আরিশের চাচারা দৌড়ে রুমের মধ্যে এসে আরিশকে জুথি থেকে টেনে সরিয়ে নিতেই জুথি ততক্ষণে দম নিতে না পেরে ওখানে চোখ দুটো বন্ধ করে নেয়। জুথি নিথর দেহে হাত পা ছেড়ে দিতেই সবাই সেদিকে একবার তাকাতে সাফওয়ান খান আরিশের দিকে রাগী রাগী কণ্ঠে বললেন, কি করলে এটা তুমি? তুমি কি মানুষ নাকি একটা জানোয়ার? হ্যাঁ হ্যাঁ, আমি জানোয়ার। ও আমার কথা না শুনলে অকালে প্রাণ হারাতে হবে, এটাই সত্যি। তোমার মতো উন্মাদ একটা তাঁতছিড়া ছেলেকে আমি জন্ম দিয়েছিলাম। ওটুকু মেয়ে আরিশ, ওর আবেগ কাজ করে, বিবেক নয়, যে তোমার মন মতো করে চলতে পারবে। বাচ্চা মানুষ, ভুল হবে, অভিমান করবে, এটাই স্বাভাবিক। এখন ওর উড়ন্ত বয়স দুরন্ত ডানা মেলে চলবে। তোমার মতো 30 বছরের দামড়া নয় যে সব কিছু বুঝবে। ও যতটুকুই হোক আমার ঠিক ওকে ততটুকুই লাগবে। ওকে আমার কথা শুনতে হবে, আমার হ্যাঁতে হ্যাঁ নাতে না। ওকে এভাবেই চলতে হবে, ওকে আমার বাধ্য নারী হতেই হবে, আর নয়তো ওকে মারবো, দরকার হয় আমি নিজেও মরবো। সাফওয়ান খান সম্পূর্ণ কথাটুকু শেষ করতেও পারলেন না, তার আগেই হিংস্র আরিশ আবারও উন্মাদের ন্যায় ওনাদের থেকে নিজেকে ছাড়িয়ে উন্মাদের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে করতে বলল, ছোবো, 1000 বার ছোবো, জানোয়ারের থেকেও জঘন্যভাবে ছোবো। কে আটকাবে আমাকে? তোমরা। ওকে আজ আমি মেরেই ফেলবো। তোমরা বাধা দিতে আসলে ওকে নিয়ে বাড়ি ছাড়বো, আর ওকে নিয়ে বাড়ি ছাড়লে ভেবো না ওকে যত্ন করে সুস্থ করব। কারণ তুমি তো বলেই দিয়েছো ওর কাছে যাওয়া যাবে না, ওকে ছোঁয়া যাবে না, আর কাছে না গেলে তো মন মতো আদর করতে পারবো না। তার চেয়ে বরং আমি ওকে মেরে এমনভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে কফিনে ভরে মাটি চাপা দিয়ে রাখবো, তখন না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। বলে ভাঙচুর রেখে পুনরায় যুথির দিকে তেড়ে যেতে নিলে ওনারা আবারও আরিশকে সবাই মিলে চেপে ধরতে ওকে শান্ত করার চেষ্টা করে ইউনুস খান বললেন। ইউনুস খানের কথাটা বলতে আরিশ যুথের দিকে না গেলেও ওনাদের থেকে নিজেকে ছিট মেরে ছাড়িয়ে ওই রুম থেকে বেরিয়ে যেতে ওনারা এক প্রকার হাঁপ ছেড়ে বাঁচলেন। আরিশ চলে যেতে সানজিদা খান বাকি মা চাচিরা যুথির কাছে গিয়ে ওকে কোলের মধ্যে নিয়ে চোখে মুখে পানি ছিটানোর মধ্যে ততক্ষণে শুনতে পেলেন আরিশের রুমে পুনরায় ভাঙচুরের শব্দ। ওনাদের কারো বুঝতে বাকি নেই এখানে রাগটা ছাড়তে না পেরে রুমে গিয়ে রুমের জিনিসগুলোর উপরও ঝাড়ছে।
তাই সে দিকে ওনারা আর খেয়াল দিলেন না, কারণ ওনাদের জানা এটা নতুন নয়। আরিশের রাগ উঠলে জিনিসপত্র ভাঙবেই, আর রাগ না কমায় গেলে আবারও পুনরায় রুমের জিনিসগুলো আরিশের রুমে দিতে হবে। এমন যে কতবার হলো তার হিসাব নেই। জিনিস ভাঙবে ভাঙুক, তাও মানুষ পিটিয়ে না মারুক, এটাই তাদের কথা। আরিশের রুমে জিনিসপত্র সব ভাঙা হয়ে গেলে আরিশের রাগ এমনি পড়ে যাবে ভেবে ওনারা সবাই জ্যোতির কাছে এসে ওকে জাগানোর চেষ্টা করে আবারও চোখে মুখে পানি ছিটাতে কোনো কাজ হলো না দেখে হাতে পায়ে মাথায় তেল দিয়ে মালিশ করে জ্যোতির পালস চেক করতে দেখলে খুব অল্প। কি করবে কিছু ভেবে না পেয়ে সবাই মিলে জ্যোতিকে ডাক্তারের কাছে নিয়ে গেল। রাত তখন প্রায় 10টার ঘরে। এই সময় বাড়ির মেয়েকে নিয়ে সবাই হসপিটালে। জ্যোতিকে হসপিটালে নিয়ে আসতেই ওখানের একজন ওর পালস চেক করতে অবাক হয়ে বলল। ডক্টরের কথায় সাফওয়ান খান ঘাবড়ে গিয়ে বললেন, প্লিজ ডাক্তার, ওকে তাড়াতাড়ি করে কেবিনে নিয়ে যান, অক্সিজেন দেন, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সাফওয়ান খান কথাটা বলতেই ডক্টর একবার জ্যোতির দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, সেসব পরে শুনবেন ডাক্তার, আগে ওকে নিয়ে যান। সাফওয়ান খান অলওয়েল ডক্টরের সাথে কথা বলার মধ্যে ডক্টর আহিল অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এদিকে আসতেই খান বাড়ির লোকেদের দেখে ভ্রুকুচকে সেদিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো। কথাটা বলে নিথর দেহে শুয়ে থাকা জ্যোতির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে সাফওয়ান খান কিছু বলার আগেই আহিল আবারও বলল, আরে এই মেয়েটা আপনার ছেলে, একে মানে আরশের বউ না? সাফওয়ান খান আরও কিছু বলতে যাবেন তার আগেই তখনই ডক্টরটা বলল। ওনার কথাটা আহিলের কান কোহান হতেই তাড়াহুড়ো করে বলল, কথা বলার টাইম নেই ডক্টর সোহান, ওকে ইমার্জেন্সিতে নিন। আর নয়তো সত্যি এমন কিছু হলে আমাদের হসপিটাল থাকবে কিনা সন্দেহ, কারণ মেয়েটার এই অবস্থা কি করে হয়েছে, কেন আবার এভাবে মেরেছে সেটা দেখবে না, আমরা কেন বাঁচাতে পারলাম না সেটাই দেখবে, কিন্তু এটা মানবে না। জীবন মরণ আমাদের হাতে না, আল্লাহর হাতে, আর এটাই একের স্বভাব। একে কথাটা বলতেই ডক্টর সোহান বুঝে গেল ডক্টর আহিল কার কথা বলছে, কারণ আরিশ যেদিন এই হসপিটালে এসেছিল সেদিন আহিল লেট করে আসার জন্য সেই তাণ্ডব শুরু করেছিল। এটা কি ভোলা সম্ভব? তাছাড়া সবচেয়ে বড় কথা, একে নাম গুলশান এলাকার মানুষ এক কথায় চেনে, মির্জানি খান বংশ বলে কথা। তাই ডক্টর সোহান আর কথা না বাড়িয়ে জ্যোতিকে ইমার্জেন্সি কেবিনে নিয়ে স্যালাইন প্লাস অক্সিজেন থেয়ালাইট দিতে। প্রায় 1 ঘন্টা পর জ্যোতির পালস আসে। জ্যোতির পালস আসতে আহিল স্বস্তির নিঃশ্বাস ফেলে কেবিন থেকে বের হয়ে ওনাদের সামনে এসে বলল, চিন্তা করবেন না, কিছু সময় যেতে সেন্স ফিরে আসবে ইনশাআল্লাহ, চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। বলে দুটো ওষুধ লিখে প্রেসক্রিপশন পেপারটা সাফওয়ান খানের হাতে দিয়ে আবারও এগুলো খেলে ব্যথা শরীর ঠিক হয়ে যাবে। তবে একটা কথা, আপনার কুলাঙ্গার ছেলের থেকে বাচ্চা মেয়েটাকে একটু দূরে রাখবেন, আর নয়তো আপনার ছেলে কোন দিন এইটুকু মেয়েটাকে মেরে ফেলে কে জানে। উক্ত কথাটা বলে উনি চলে যেতে সাফওয়ান খান সবাইকে গাড়িতে উঠতে বলে জ্যোতিকে নিয়ে সবাই বাসায় চলে আসে। জ্যোতিকে নিয়ে এসে ওকে শুয়ে বেশ কিছুক্ষণ ওর কাছে থেকে সবাই যে যার রুমে চলে যেতে সানজিদা খান থেকে গেলেন ওর সাথে। যদিও জ্যোতির মা থাকতে চেয়েছিল, কিন্তু সানজিদা খান নিষেধ করতে উনি আর কথা বাড়ালেন না, নিজের রুমে চলে গেলেন। রাত প্রায় 2টো। এমন সময় জ্যোতি আস্তে করে ওর চোখ খুলে তাকাতেই পানির তৃষ্ণায় কোনো রকম বর প্রয়োগ করে বিছানায় উঠে বসতেই মুখের সামনে পানির গ্লাস দেখতে পেয়ে ডানে বামে না তাকিয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানি সম্পূর্ণ শেষ করে যখন গ্লাসটা দিতে যাবে, তখনই সামনের মানুষটাকে দেখে ভয়ে আটকে উঠে হাত থেকে গ্লাসটা মেঝেতে ভেঙে যেতে জ্যোতি সামনের আরিশের দিকে তাকিয়ে ভয়ে পরপর ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিশ্বাস করুন, কোনো দিন আপনার অবাধ্য হব না, তো কোনো দিনও শাড়ি পরে সাজগুজ করে আপনাকে লোভ দেখাবো না, তাও আমাকে মেরে ফেলবেন না। জ্যোতি আরিশের ভয়ে ফুপিয়ে উঠতেই আরিশ নেশাক্ত দৃষ্টিতে সেদিক তাকিয়ে ওর ঘাড়ে হাত রেখে একটানে ওর মুখের কাছে এনে জ্যোতির নরম কোমল কাপা ঠোঁট দুটো নিজের হাতে নিয়ে চুষতে নিলে সানজিদা খান গ্লাস ভাঙার সাথে জ্যোতির ফোপানো কান্নার শব্দ পেয়ে ঘুমের ঘোরে ভ্রুকুচকে উঠে বসে। ড্রিম লাইটটা অফ করে লাইট জ্বালাতেই ততক্ষণে আরিশ জ্যোতিকে ছেড়ে ঘুরে মেঝেতে বসে
খাটের সাথে হেলান দিতেই সানজিদা খান এই সময়ে আরিশকে এই রুমে দেখে পুনরায় কপাল কুঁচকে বললেন, তুমি এত রাতে এই ঘরে কি করছো? জুথি নিজের পাশে সানজিদা খানের কণ্ঠ পেয়ে ততক্ষণে ওনার পিছু গিয়ে লুকাতে আরিশ সেদিকে তাকিয়ে বলল। আরিশ এমন কথায় বলতে সানজিদা খান চটে গিয়ে বললেন, আমি তোমার মা হই, মায়ের সামনে তো একটু লজ্জা সম্মান দিয়ে কথা বলো। উনি কথা শেষ করতে না করতে আরিশ দায় ছাড়া ভাব নিয়ে একইভাবে বলল। আরিশের এমন নির্লজ্জের মতো কথাটা বলতেই সানজিদা খান আর দ্বিতীয়বার কথা বলার সাহস পেলেন না, কারণ উনি কি বলবেন, ওনার কুলাঙ্গার ছেলে কি বলে ওঠে তার ঠিক নেই। উনি ভেবে উনি উঠে চলে যেতে নিলে জুথি ওনার আঁচল টেনে ধরে ওনার পিছনে লুকাতে লুকাতে ভয়ে সিটিয়ে গিয়ে বলল, মা তুমি যেও না, তোমার ছেলেকে ভীষণ ভয় লাগছে তো আমার। জুথি সানজিদা খানের আঁচল টেনে ধরতেই উনি আরিশের দিকে তাকিয়ে বললেন, ও তোমার কাছে থাকতে চাইছে না, ভয় পাচ্ছে। ওর ভয়টা কাটুক, তারপর না হয়। সম্ভব না, ওকে আমার এক্ষুনি লাগবে। আরিশ কথাটা বলতেই উনি জুথির থেকে আঁচলটা ছাড়াতে চাইলে জুথি ওনার আঁচলটা দুহাতে শক্ত করে চেপে ধরে বলল, না মা যেও না, আমাকে ওনার কাছে রেখে যেও না। জুথি সানজিদা খানের আঁচলটা ছাড়তে না দেখে আরিশ এবার উঠে জুথির পিছন থেকে দু হাতে ওর কোমর চেপে সানজিদা খানকে বলল। তুমি যাও। সানজিদা খান জুথির থেকে জোর করে নিজের আঁচলটা ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতেই আরিশ জুথিকে ছেড়ে গিয়ে দরজাটা ভিতর থেকে লক করে জুথির দিকে ঘুরে ঠোঁট কামড়ে বাঁ হাতের বুড়ো আঙুল দ্বারা ঠোঁট চুলকে বলল, তুমি যাও। এখন পালাবি কিভাবে? জানিস তো, আমার যেটা চাই সেটা চাই। এতটুকু বলে থেমে আবার বলল, জানিস, তোকে তখন ভীষণ আদর করার ইচ্ছে হয়েছিল। একদম তোর ছোট্ট শরীরটা আঘাত করার ইচ্ছে ছিল না, কিন্তু কি করার, অবাধ্য জিনিসটা তো আমার পছন্দ না। কিন্তু তুই সেটাই করিস, যাতে আমার মাথা ঠিক থাকে না, পরে তোকে আঘাত করি। কিন্তু এখন আবার কেন জানি তোকে ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে, তাই ডোন্ট ডিস্টার্ব। এই বলে জুথির কাছে এগোতে নিলে জুথি ভয়ে বিছানার উপর পিছাতে পিছাতে কাপা কণ্ঠে বলল, আপনাকে ভয় লাগে তো, আমাকে যেতে দিন না মায়ের কাছে। জুথির কথার মাঝে আরিশ ওর একদম কাছে এসে ওর কোমরে হাত রেখে কাছে টেনে নিতে জুথি ওকে সরানোর চেষ্টা করে বলল, আমার শরীর কাঁপছে, প্লিজ আমাকে ছাড়ুন। জুথি ছোটার জন্য ছটফট করেও পারল না আরিশের সাথে। ততক্ষণে আরিশ গায়ের শার্টটা খুলে মেঝেতে ফেলে জুথির ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে চুষতে চুষতে জুথিকে বিছানার ফেলে দিয়ে জুথির বুকের থেকে শাড়িটা সরিয়ে চুপ খেতেই জুথি ভয়ে আবারও কেঁদে উঠল। কিন্তু আরিশ জুথির কান্না দেখার মতো হুঁশে নেই। সে নিজ কাজে এতটাই মত্ত যে পুরো দুনিয়া উল্টে গেলেও নিজ কাজ থেকে ফিরে তাকাবে না। আরিশ জুথির ব্লাউজটা খুলে নিতেই জুথি দু হাতে দ্বারা বুক ঢেকে ধরতেই এতে আরিশ বেশ বিরক্ত হলো। তাই আশেপাশে তাকাতে জুথির একটা ওড়না ঝুলানো দেখে সেটা এনে জুথির হাত শক্ত করে বেঁধে দিতেই জুথি সেটা খোলার চেষ্টা করতেই আরিশ আবারও জুথিকে নিজের কাছে টানতে জুথি আরিশের ঘাড়ে কামড় দিতেই আরিশ এতে আরও হুঁশ হারিয়ে জুথিকে মত্ত হলো। জুথি আর পারল না আরিশের সাথে। আরিশ একটু একটু করে সম্পূর্ণভাবে তার মতে মত্ত হতে বেশ সময় যেতে যখন আরিশ ওকে ছাড়ল না, তখন জুথি অতিরিক্ত ব্যথায় কাঁদতে কাঁদতে আবারও নিতিয়ে যেতে যেতে বলল, এখন ছেড়ে দিন না আরিশ ভাই, আমার কষ্ট হচ্ছে। হুশ। আরিশ ওকে কোনোভাবেই ছাড়ছে না দেখে জুথি আর সহ্য করতে পারছে না। কষ্টে ওর এখন মরে যেতে ইচ্ছে করছে, না পারছে বাঁধা হাতটা ছাড়াতে আর না পারছে আরিশকে নিজের থেকে সরাতে। জুথি আর সহ্য করতে না পেরে ওর নিঃশ্বাস এতটাই জোরে হয়ে গেছে যে আরিশ আর অল্প সময় এভাবে থাকলে জুথি আবারও সেন্স হারাবে। জুথি নেতিয়ে গিয়ে ফোপাতে ফোপাতে বলল, আরিশ ভাই আর পারছি না তো, এবার সরুন না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো, ভীষণ ব্যথা হচ্ছে, আমার সত্যিই কষ্ট হচ্ছে। আরিশ তার মৌয়ের থেকে সরে আসতে পারছে না। তার এখনো মন ভরেনি, কিন্তু তার মৌয়ের এমন কষ্টে মন না ভরলেও এবার ছেড়ে দিল। আরিশ ওকে ছেড়ে দিতেই জুথি জোরে জোরে নিঃশ্বাস নিতে আরিশ ওকে বুকে টেনে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়তেই জুথি আর কোনো রকম নড়াচড়া করলো না। হয়তো এতটাই সে আরিশের অত্যাচারে ক্লান্ত হয়েছে যে তার রেশ ধরে আরিশের বুকে ঘুমিয়ে গেছে। জুথি আরিশের বুকে ঘুমিয়ে যেতে আরিশ বিরক্তিতে পরপর নিঃশ্বাস ছেড়ে বলল, কি একটা বাসর করলাম আমি। ও ধরা ছোঁয়ার আগেই বলে ছাড়ুন,
এখন একটু আদর করতে গেলেই বউ বেহুশ হয়ে পড়ে। নেক্সট বউকে আদর করতে গেলে আগে কলিকাতার হারবাল খাওয়াতে হবে, যেন বউ আদর করার আগেই বেহুশ না হয়ে পড়ে। কখন মাঝরাতে আরিশের এলোপাথারি অত্যাচারের পর মাত্রই জ্যোতির সেন্স এসেছে। জ্যোতির সেন্স আসতে শরীরে নিজের থেকেও ভারী কিছু অনুভব করতে বুঝতে পারলো। এত তার রাগে আরিশ ভাইটা তাকে এভাবে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। আরিশ জ্যোতিকে নিজের সাথে এমনভাবে জড়িয়ে রেখেছে যে জ্যোতির নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আরে বাবা, জড়িয়ে ধরবি ধর, তাই বলে এইভাবে? আমি যে একটু শ্বাস পর্যন্ত করতে পারবো না। কথাটা ভেবে জ্যোতি আরিশের হাত পাগুলো নিজের থেকে সরানোর চেষ্টা করতেই ততক্ষণে আরিশ সেটা টের পেয়ে উঠে বসে জ্যোতির দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের সেন্স ফিরেছে। আরিশ খুশি হওয়া মুখটা দেখে জ্যোতির মুখের ওপর উড়ে আসা চুলগুলো বা হাত দ্বারা সরিয়ে উঠে বসতেই আরিশ ওকে টেনে ওর গালে কানে চুলে চুমু খেতে জ্যোতি ওকে নিজের থেকে সরাতে চেয়ে বলল,